এমন কিন্তু প্রায় হয়, যাকে আমাদের অপছন্দ তাদের জন্যই দুর্বলতা তৈরি হয়। দেখবে এই নেতা সাহেবকেই তুমি চোখে হারাবে। কখনোই না। অমন নির্জীব মানুষের সাথে থাকা যায় নাকি? হুমায়রার সাথে ঠিক কতটা সময় কথা বলল ইলহার মনে নেই, তবে মন খুলে কথা বলার চেয়ে শান্তির আর কিছুই হয় না। সকালের কাঁচা সোনারও চিকচিক করছে কচি ঘাসে লেপ্টে থাকা শিশির কণায়। মৃদু ও ভরের গন্ধে মম করছে ধরণী। শীতল সমীর গায়ে কাটা দিচ্ছে। কল চাপার শব্দে ঘুম ভাঙল ইলহার। গায়ে পাতলা নকশি করা কাঁথা। হুমায়রা এখনো ঘুমে, মেয়েটা ঘাপটি মেরে আছে। ইলহা নিজের কাঁথাটা হুমায়রার গায়ে দিয়ে দিল। মেয়েটিকে পুতুলের মতো লাগছে। শান্ত, স্থির, বুঝদার একটা মেয়ে। কে বলবে তার জীবনে এতটা কষ্ট? ইলহা বাহিরের দিকে তাকালো। আজ অনেক দেরি হয়ে গেছে উঠতে। নামাজটা কাজা পড়। ইলহা ওড়নাখানা টেনে বের হলো ঘর থেকে। পাদুকা জোড়া পড়ল না। শিশির ভেজা মাটিতে হাঁটতে ইচ্ছে করছে না। কলপারে গেল সে মুখে হাত ধুতে। কলপারে যেতেই পা আটকে গেল রাশাদ। তখন কলের দিকে মুখ করে গোসলে ব্যস্ত। তার উন্মুক্ত শ্যাম্পির থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। ইলহার শির দ্বারা বেয়ে শীতল রক্তে স্রোত বয়ে গেল। শুভ্র গাল লালচে হয়ে উঠল মুহূর্তেই। খুব করে বুঝলো একটা মস্ত ভুল হয়ে গেছে। তার হুমায়রার ঘরের পেছনের কলপারে যাওয়া উচিত ছিল, কিন্তু ওখানে নিস্তব্ধতায় তার ভয় হচ্ছিল। ভেবেছে এখানে আতিয়া হয়তো কাপড় ধুয়েছে, কিন্তু রাশাদকে এখানে এভাবে দেখবে কল্পনাতীত ছিল। কিছু সময় লাগলো তার নিজের ধাতস্থ হতেই যেই পেছনে ঘুরলো তখনই রাশাদের ভারী গলা কানে এলো। কে? সরি, আমি বুঝতে পারিনি এখানে আপনি গোসল করছেন। ইলহার চিকন কণ্ঠ শুনতেই সেদিকে ফিরে তাকালো রাশাদ। ঝট করে মাথায় পানি ঢেলেই উঠে পড়ল ভিজা শরীরে। খুব শীতল স্বরে বলল, এখানে আমি গোসল করি, আশা করি আগামীতে ভুল হবে না। হুমায়রার কলখানায় যাবেন, ওখানে পর্দার ব্যবস্থা করা। ইলহার লজ্জা বাড়ল, ছুটে পালালো যেন সে। চোখের সামনে এখনো ভাসছে রাশাদের উন্মুক্ত পিঠ। কানে বাজছে তার ভারী স্বর। এক মানুষের এত রূপ কেন? কই হাসপাতালে তো এত কঠিন ছিল না। না, সে রাতে বাসে। তবে এখন এত কাঠিন্যের কি মানে? দিবাকালের মধ্যভাগ। রোদের তেজ এখনো আগের মতোই। হালকা শীত নেমেছে ধরণীতে। এবছর হয়তো শীত পড়তে দেরি হবে। খেজুরের গুড়ের অপেক্ষায় হাড়ি বাঁধা প্রতিটা গাছে। কাঁচা রাস্তার দুপাশে সরিষা ফুলের হলদেটে রং ছড়িয়ে ছিটিয়ে আছে। হুমায়রা ক্ষেতের পাশ দিয়ে হাঁটছিল। আজ নসিবন বাজারেই নামিয়ে দিয়েছে। বাজার থেকে বাড়ির পথটা তাই সে হেঁটেই যাবে। খেতে মাঝের এই পথটা বেশ প্রশস্ত। সামনের মাসে একটা পাকি রাস্তা হবে। জমির মালিকদের কাছ থেকে জমি নিয়ে প্রথমে আইল হলো, এখন কাঁচা রাস্তা, এরপর পাকা রাস্তা। গ্রামের শহুরে ধার চলে এসেছে। হলদেটে সরিষার ক্ষেতগুলো দেখতে দেখতে হাঁটছিল হুমায়রা। তার চিন্তার ব্যাঘাত ঘটালো তীক্ষ্ণ হর্ন। পেছনে তাকাতেই ফাইজানের এক গাড়িটি নজরে পড়ল। হুমায়রা সরে দাঁড়ালো যেন চলে যায়, কিন্তু গাড়িটা গেল না, বরং দাঁড়িয়ে রইল এবং হর্ন দিল। হুমায়রা অবাক হলো। তখনই কালো কাচ নামিয়ে ফরিদ হাসি মুখে বলল, গাড়িতে উঠেন ভাবি। ফরিদের মুখে ভাবি শব্দটি ভাবনাতীত ছিল। হতভম্ব স্বরে বলল, জি। গাড়িতে উঠুন। বলেই সে প্রাণবন্ত হাসলো। হুমায়রা অপ্রস্তুত হলো, খুব নম্র স্বরে বলল, অপরিচিত মানুষের গাড়িতে আমি উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ঠিক তখনই গাড়ির দরজা খোলা হলো। লম্বা সুঠামদেহী মানুষটি দাঁড়ালো ঠিক তার সামনে। খুব নরম স্বরে বলল, মা আপনাকে আমার সাথে যেতে বলেছে। বাড়িতে চিন্তা করবে। আমি আপনার ভাইজানের সাথে কথা বলে নিয়েছি। হুমায়রা তাকিয়ে রইল ফারজানের মুখ পানে। মানুষটার মুখখানায় আজ রুক্ষতা নেই, বরং ঠোঁটে লেপ্টে আছে মৃদু হাসি। কাউসার বেশ অদ্ভুত আচরণ করছে। সে এখন মদ খায় না, জুয়া খেলে না, ঘরেই থাকে সারাক্ষণ। বাজার হতে শুরু করে সবই সেই করে। ব্যাপারটা অবাককর, কিন্তু সত্যি হয়েছে। দুপুরের খাবার পর সে পিতার ঘরে আসলো। শামসুমিয়া তখন হুক্কা টানছিলেন। তাকে দেখে দৃষ্টি সরু হলো তার। কাউসার একটু রয়ে শয়ে বসলো, মুখে হাসি লেপ্টে শুধালো, আব্বা শরীর কেমন? বালা, কিছু কইবি? হ্যাঁ কইতাম, কিন্তু কেমনে কমো বুঝতেছি না। মুখ দিয়া ক। কাউসারের কণ্ঠ নরম হলো। খানিকটা অনুতপ্ত স্বরে বলল, আমার মতো পাপির মইরা যাওয়া উচিত। জানা কথা, নতুন করে কি কইবি তা ক। কাউসার আমতা আমতা করলো। ঠিক তখন হন্তদন্তের মতো দাদার ঘরে প্রবেশ করলো রাশাদ। তার চোখ জোড়া লাল হয়ে আছে, চোয়াল শক্ত। কঠিন স্বরে বলল, সকালে আপনি বাজারে গিয়েছিলেন? কাউসার থতমত খেলো, অপ্রস্তুত গলায় বলল। হ। রাশাদ কঠিন দৃষ্টিতে তাকালো তার দিকে। পরক্ষণে দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, এই শুক্রবারই হুমায়রার বিয়ে। দাদা, আপনি ফাইজান ইকবালকে খবর দেন। সকালে আপনি বাজারে গিয়েছিলেন? হ। এই শুক্রবারই হুমায়রার বিয়ে। দাদা, আপনি ফাইজান ইকবালকে খবর দেন। হইছে কে রাশাদ? সেটা আপনার সুপুত্রকে জিজ্ঞেস করেন। কি হলো বলেন না কেন কিছু আব্বা?
কাউসার শুকনো ঢোক গিলল। এত মিয়ে যাওয়া আবহাওয়াতেও সে তরতর করে ঘামছে। হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘাম মুছে ভীত স্বরে বলল, আমার দোষ নেই রাশাদ, শফি আমারে উস্কাইছে। আর উচকাইছে বলে বাজারের মাঝখানে ওরে মারবেন? সামসুমে এবার অধৈর্য হলেন, ভারী কিশোরে বললেন, হইছেটা কি? মধ্যাহ্নের প্রথম ভাগে কাউসার জোরপূর্বক বাজারে গিয়েছিল। আতিয়া খাতুনের থেকে বাজারের ব্যাগ নিতে গেলে তিনি মুখ গোমরা করে বলেন, তোর জাউনের কাম নাই। এটা কিতা কও আম্মা, আমি যাবো না। বউর বিয়া হওয়ানোর আগ পর্যন্ত বাড়িতে থাক। কিন্তু কাউসার শোনে না। সে আজ ঘটা করে বাজার করবে, গরুর মাংস কিনবে, ব্যাগ ভরে আজ সবজি কিনবে। রাশাদ এতকাল যে টাকা পাঠিয়েছে তা অক্ষত আছে, তাই খরচ করতে ছুটল সে। বাজারের স্বর্ণকার মতিল তরফদারের কাছ থেকে হুমায়রার জন্য গহনার কথাও বলে আসবে। বিয়ে বলে কথা, তাও চেয়ারম্যানের ভাগ্নের সাথে। কিন্তু বাজারে গিয়ে বাঁধল গোল। দেখা হলো শফির সাথে। শফি সেদিনের অপমান মারের কথা ভুলেনি, যদিও রাশাদ তার টাকা বেশিরভাগই চুক্তা করে দিয়েছে, কিন্তু অপমানের আঘাত এখনো শুকায়নি। গ্রামভর্তি লোকের সামনে তাকে অপদস্থ ও লাঞ্ছিত হতে হয়েছে। এমনকি তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছে, মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছে, বলেছে তালাক দিবে এবং দেনমোহরের টাকা ফেরত চেয়েছে। ব্যাপারটা মোটেও হজম হচ্ছে না শফির। কি পেল সে? না হুমায়রাকে পেল, না পরিবার। সম্মান খুইয়ে দিশেহারা হয়ে গিয়েছে সে। তাই যখন কাউসারকে পেল, নিজের সংযম হারিয়ে ফেলল। মাছ বাজারে অপমান করার উদ্দেশ্যেই বলে উঠল, কাউসার চাচা দেই সাপের খোপ দিয়া বেরোল নি। শফির কথা শুনে কাউসার চুপসে গেল, বেশি কথা বলতে চাইল না। কিন্তু শফির মন কি তাতে ভরে? সে বারবার তাকে প্ররোচিত করার চেষ্টায় লেগে পড়ল। সেই সবদি বলেই ফেলল, তুমি তো টেহা পাইলে সবই করতে পারো, তা আমি যদি টেহা যাই নিজের মায়ের লগে হইতে পারবানি? শফির কথাটা শুনে নিজেকে শান্ত রাখতে পারল না কাউসার। এলোপাথারি মারতে শুরু করলো। বাজারে হট্টগোল তৈরি হলো, মানুষ জড়ো হলো। কেউ হলো তাদের বিবাদ থামাতে, কেউ বা নিজের মনোরঞ্জনের খোরাক জোগাতে। সেই মাঝে নানা অশ্রাব্য কথা বলল শফি। হুমায়রার চরিত্রের কালি লেপনে কিছুই বাদ রাখল না। বিজ্ঞান বলে আলোর গতি বেশি, তবে কথায় ভুল আছে। আলোর চেয়েও দ্রুত ছড়ায় রটনা। তাই হলো, বাজারের এই কথা আগুনের বেগে ছড়ালো। সেখান থেকে রাশাদের কানেও এলো, সেই সাথে এলো হুমায়রাকে নিয়ে অশ্রাব্য রটনাগুলো। বনের চরিত্রের এমন কালিমা সহ্য হলো না রাশাদের। ইচ্ছে হলো শফির জিহবা টেনে ছিঁড়ে ফেলতে। রাগ মস্তিষ্ক অসাড় করে তুলল রাশাদের। কিন্তু পর মুহূর্তেই ফাইজানের কথা স্মরণ হলো। এই নোংরা জগৎ থেকে একটা সুন্দর পরিবেশ দিব তাকে। সত্যি এই পরিবেশে থাকলে সদ্য ফুটন্ত স্নিগ্ধ কুড়িটা অকালে ঝরে যাবে, থেকে যাবে শুধু মূর্ছানো অবশিষ্ট। তাই নিজের মনের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিল আরশাদ। পরিশেষে কাউসারের পানে চেয়ে কঠিন স্বরে বলল, বিয়ে অবধি আপনি ঘর থেকে বের হবেন না। চেয়ারম্যান বাড়ির আমেজেই আনন্দের সৌরভ। শরীফাকে এতটা প্রফুল্ল শেষ কবে দেখেছে মনে নেই দেলোয়ারের। বোন মোটামুটি তাজমহল বানানোর উদ্যোগ নিয়েছে নিজের পুত্রবধূর জন্যে। মোট 20 ভরি স্বর্ণ বানিয়েছেন, 5খানা দামি শাড়ি। এর মাঝে বিয়েতে কি পরবে সেই সিদ্ধান্তই নিতে পারছেন না। হুমায়রার আত্মীয় স্বজন মিলিয়ে 17টা শাড়ি কিনেছে। গ্রামের প্রতিটা বউকে সাদা পাড়ের শাড়ি দিচ্ছে সে। সবচেয়ে ভালো বাবুর্চিকে খবর দিয়েছে, ভাইসাকে জানিয়ে দিয়েছে মোট 2খানা গরু জবাই দিবে। সালমা ননদের পাগলামি দেখে বলল, শরীফা দেওয়ালেও নজর দেয়, এমন পাগলামি করতে নেই। কে শোনে কার কথা? পাগলামি তো বাড়ল যখন হুমায়রাকে নিয়ে এলো ফাইজান। কোনো কথা না বলেই হুমায়রাকে নিজ ঘরে নিয়ে গেল শরীফা। একের পর এক শাড়ি তার গায়ে ফেলে দেখতে লাগলো কোনটা মানাবে। হুমায়রা থতমত খেলো। কিশোরী সিটিয়ে গেল ভয়ে, বিব্রত স্বরে বলল, চাচি এগুলো কেন? বারে বিয়েতে কি পরবা? জানি আমার বৌমা সুন্দর, কিন্তু আমি চাই আমার বৌমাকে যেন সবচেয়ে সুন্দর লাগে। শরীফার কথায় আকাশ থেকে পড়ল যেন হুমায়রা। ফাইজান প্রগাঢ় দৃষ্টিতে কিশোরীর ভ্রান্ত মুখখানা দেখল। ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, উনি জানেন না, এমন আচরণ করলে তোমাকে পাগল ভাববে। তুমি জানো না হুমায়রা, রাশাদ বিয়েতে মত দিয়ে দিয়েছে। কথাটা শুনতেই স্তব্ধ হলো কিশোরী। মস্তিষ্কের প্রতিটা কোষে আন্দোলিত হলো যেন কথাটা। ধাতস্থ হতে সময় নিল, সাথে সাথেই শত প্রশ্ন হামলে পড়ল মনে। চাপা কষ্টে হৃদয় ভারী হলো, চোখ ঝাপসা হলো ঈষৎ। ভাই যেন তার হাত ছেড়ে দিল কি? জানালার বাহিরে এক নজর দেখল ইলহা। হুমায়রা ফেরেনি। আজ তাকে বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল। বাসা ছাড়ার সময় টাকা নিয়ে তো বের হয়েছিল, কিন্তু জামা কাপড় প্রয়োজনীয় জিনিস আনেনি। গন্তব্যহীন পথে পা বাড়ালে এই টুনকো জিনিসের প্রতি প্রাধান্য থাকে না। কিন্তু এখন যখন একটা ছাদের ব্যবস্থা হয়েছে, নিশ্চিন্তে নিঃসংকোচে নিঃশ্বাস ফেলতে পারছে, তখন এই নিত্য ও প্রয়োজন বিরাট ঝামেলা তৈরি করছে। আজ তো হুমায়রার জামা পরেই কাটিয়েছে, কিন্তু আর কতদিন? তাই ব্যাগখানা হাতে নিয়ে বেরিয়ে পড়ল সে। সন্ধ্যার কালচে আধার ধীরে ধীরে গ্রাস করছে আসমানি অম্বর।
পাতার ফাঁকে উজ্জ্বল চাঁদখানা দেখা যাচ্ছে। ইলহা উঠান পার হতেই মুখোমুখি হলো রাশাদের সাথে। সকালের ঘটনাটা স্মৃতিতে এখনো স্পষ্ট ইলহার। শুভ্র ও গালজোড়া লাল হয়ে গেল, লজ্জিত দৃষ্টি নত হলো। রাশাদ সন্দিহান কিন্তু নম্র স্বরে শুধালো, কোথায় যাচ্ছেন আপনি? একটু বাজারে কিছু কেনার ছিল। একা যাবেন না, হুমায়রাকে নিয়ে যান। প্রগাঢ় স্বরে কথা বলল রাশাদ। কথাটাই কিছু একটা ছিল যেন, আদেশ, খবরদারি নাকি পরোয়ার রেশ। কিন্তু রাশাদের নিপুণ সতর্কতার কারণে আজ করতে পারল না ইলহা। নিচু গলায় উত্তর দিল, হুমায়রা তো বাসায় ফেরেনি। এখনো ফেরেনি? রাশাদের কণ্ঠে ছলকে উঠল উদ্বিগ্নতা। হাতের কালো বেল্টের পুরনো ঘড়িটায় চোখ বুলালো। গম্ভীর হলো স্বর। ফাইজান সাহেব তো বলেছিলেন দেরি হবে না। আচ্ছা চলুন, আমি যাচ্ছি আপনার সাথে। আপনি যাবেন? ইলহা বিস্মিত হলো। রাশাদ খুব স্বাভাবিক স্বরে বলল, এই সন্ধ্যার সময় নিশ্চয়ই আমি আপনাকে একা ছাড়বো না। ইলহা হাসলো, তাচ্ছিল্য ভরে বলল, আমার জন্য আপনি চিন্তিত বুঝি? যতদিন আমার বাড়ি আছেন আপনি আমার দায়িত্ব, তাই চিন্তিত হব, এটাই স্বাভাবিক। চলুন। ইলহা কিছুক্ষণ চুপ করে রইল। গভীর মনোযোগে সামনের মানুষটিকে দেখলো। অন্ধকারে তার মুখখানা দেখা যাচ্ছে না, তবে তার গাঢ় নয়নের আজ ঠিক পাচ্ছে। মানুষটাকে খুব অদ্ভুত লাগে, একই সময় কতটা নরম, আবার একই সময় খুব কঠিন। চেয়ারম্যান বাড়িতে পুতুলের মতো বসেছিল হুমায়রা। কথা নেই, হাসি নেই, যেন কাঠের পুতুল। জ্যান্ত আছে, শুধু অনুভূতি নেই। ব্যাপারটা দৃষ্টিগোচর হলো না ফাইজানের। মায়ের উন্মাদনায় কিছুই বলার সাহস করে পায়নি, কিন্তু সন্ধ্যা হতেই বলল, ওকে বাড়ি নিয়ে যাব। রাশাদ সাহেবের সাথে সন্ধ্যা পর্যন্তই কথা হয়েছে। চারিদিকে নিগুড়ো কালচে নীরবতা। আলো নেই পথে। ফাইজানের হাতে একটা কম ব্যাটারির টর্চ। সেই ক্ষীণ আলোতেই পথখানা স্পষ্ট হচ্ছে। চারিদিকে অলিক স্তব্ধতা। ঝিঝি পোকার ডাকটা কানে রিদম তৈরি করেছে। দুটো মানুষ চলছে, অথচ কোনো কথা নেই। আমানের সাথে বের হবার সময় হুমায়রার দেখা হয়েছিল। সে কিছু বলতে চাইল, কিন্তু ততক্ষণে ফাইজান এসে দাঁড়িয়েছিল তার পাশে। বেশ অহমিকার সাথেই বলেছিল, তোর ভাবির সাথে দেখা হয়েছে? আমান উত্তর দিল না, শুধু কাতর দৃষ্টিতে চেয়ে রইল। হুমায়রা নিশ্চুপ ছিল। এখনো সে নিশ্চুপ। নীরবতা ভাঙল ফাইজান। অবিচল স্বরে বলল, আপনার কাপড়গুলো পছন্দ হয়নি? না, সুন্দর। তাহলে মুখ এমন বিষণ্ণ কেন? আমাকে বিয়ে করতে হচ্ছে বলে? হুমায়রা উত্তর দিল না। তার মনোযোগ আধার চিরে রাস্তায় গোল করে থাকা আলোকগুচ্ছের দিকে। ফাইজান একবার চাইল নিশ্চুপ কিশোরীর দিকে, তারপর কণ্ঠ নরম করে বলল, আমাকে আপনার এত অপছন্দ কেন? এবার পা থামালো ও হুমায়রার। মনে মনে অনেকগুলো কারণ দাঁড় করালো, কিন্তু সেই কারণগুলো এখন তুচ্ছ, তাই খুব নিচু গলায় বলল, আমি পড়তে চাই। আমি চাই না আমার পড়াশোনা বন্ধ হোক। হবে না। আপনার যতটা ভয় লাগছে ততটা ভয়ের কোনো কারণ নেই। আপনার কোনো ইচ্ছের অনাদর হবে না। আমি মানুষটি হয়তো আপনার পছন্দের শাড়িতে পরি না, কিন্তু কথা দিচ্ছি আপনার কখনো অসুবিধা হবে না ওই বাড়িতে। অনেকে অনেক কথা বলবে, কিন্তু সেগুলো মাথায় নেবেন না। সবার অতীত থাকে, আপনারও তো আছে। আমি তো ঘাটছি না, তাই না? আপনি আমাকে কেন বিয়ে করছেন? খুব ধীরে স্বরে প্রশ্ন শুধালো হুমায়রা। ফাইজান মৃদু হেসে বলল, কারণ আমার মার ধারণা আপনি আমার জন্য যথেষ্ট। আচ্ছা, একটা প্রশ্ন করব। জি। আপনি পড়তে খুব ভালোবাসেন? জি। কখনো ইচ্ছে হলে আমাকে পড়তে পারেন। মানুষটা এতটাও খারাপ নই আমি। হতবাক চোখে চাইল হুমায়রা। কাঠখোট্টা মানুষটা কি হাসলো? অন্ধকারে বোঝা গেল না। আফসার কথাটা জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো, কিন্তু করতে পারল না। ঠিক তখনই ভেসে এলো শিয়ালের ডাক। খপ করে ফাইজানের বাহুটা ধরল কিশোরী। ফাইজান নড়ল না, বরং খুব নিভৃতে হুমায়রার হাতটা আগলে ধরল। আশ্বাস দিয়ে বলল, আমি আছি। হুমায়রা বাসায় হলুদের অনুষ্ঠানের জাঁকজমক আয়োজন। কাগজ দিয়ে গেট বানানো হয়েছে, কাঁচা হলুদ বাটা হয়েছে। বরের বাড়ি থেকে তত্ত্ব এসেছে। সকলের চোখ যেন ছানা বড়া হয়ে আছে। এত গহনা, এত শাড়ি, এত আড়ম্বরতা। আনন্দের সন্ধ্যাটায় পাটল ধরল এক অদ্ভুত খবর। বড় মাঠের শেষ প্রান্তে অশ্বত্থ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে শফির লাশ। পুলিশ আসার খবর কানে আসতেই রাশাদের কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল। দৃষ্টি সরু হলো। গুজব নয়, আসলেই ফরমাল পোশাকে পুলিশ এসেছে। কোলাপুর থানার বড় সাহেব শামসুমিয়া বাড়ির প্রবীণ হিসেবে এগিয়ে গেলেন। বিনয়ী কণ্ঠে শুধালেন, স্যার, আপনারা মোর বাড়িতে? এখানে কি অনুষ্ঠান হচ্ছে? যে আমার নাতনির বিয়ে আজকে। ও। কিছুক্ষণ চুপ রইলেন কোলাপুর থানার ওসি সাহেব। কনস্টেবল তার কানে কানে কিছু বলল। সে চিন্তিত স্বরে বলল, বাট ডিউটি ইজ ডিউটি। এদিকে পুলিশের নাম শুনতেই কাউসারের হাঁটু কাঁপা শুরু করেছিল। এক মুহূর্ত নষ্ট না করে সে ছুটে গেল নিজ ঘরে। কাঠের জানালার ফাঁক দিয়ে দেখতে লাগলো পুলিশের মতিগতি। যে অনুমান করছে সে যদি সত্যি হয়, তবে তাকে জেলে নিতেই এসেছে পুলিশ। ওসি সাহেব কণ্ঠে কাঠিন্য আনলেন। কাটকাট স্বরে বললেন, আব্দুল রহমান ওরফে শফি, চিনতেন তাকে?
শামসু মিয়ার মুখ পাংশুটে বর্ণ ধারণ করলো। আমতা আমতা করতে করতে উত্তর দিলেন, যে চিনতাম। ওনার গতকাল মৃত্যু হয়েছে জানেন? যে জানি, সেই বিষয়ে কথা বলতে এসেছি। কিন্তু কেনে? ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী গলায় ফাঁস দেবার জন্য মৃত্যু হয়েছে, কিন্তু ওনার স্ত্রীর মতামত এটা খুন। ওনার মৃত্যুর কিছুদিন আগেই কাউসার সাহেবের সাথে ওনার ঝগড়া হয়েছে, সেই বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ ছিল। ওসি সাহেবের কথা শেষ হবার পূর্বেই রাশাদ বাদ সাধলো। দাদার পাশে দাঁড়ালো সে। খুব স্বাভাবিক স্বরে বলল, দেখুন সাহেব, আজ আমার বোনের বিয়ে। বিয়ের অনুষ্ঠানটা শেষ হলে না হয় জিজ্ঞাসাবাদটা করবেন। রাশাদের কথা হয়তো পছন্দ হলো না কনস্টেবলের, রীতিমতো খেকিয়ে উঠল। এই আমরা তোর বাপের চাকর, তোর কথা মতো আমাদের সময় চলেনি। স্যার, পালঙ্কের তলায় লুকায়ে আসিল। রাশাদ তবুও বেশ শান্ত গলায় অনুরোধ করে বলল, জানি অন্যায় আবদার করছি, কিন্তু আজ আমার বোনের বিয়ে। এই সময় এখানে জিজ্ঞাসাবাদ করলে অনুষ্ঠানের পরিবেশ নষ্ট হবে। আমি আব্বাকে পরে সময় করে থানায় নিয়ে আসব। এখানে একজনের। কিন্তু তার সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই। রাত 3টের সময় আমার বোনের ঘরে ঢোকার সাহস দেখালে তো মার খেতেই হবে। সে আমার বোনের ইজ্জতে হাত দিতে গিয়েছিল। বাজারে আব্বা তাকে মেরেছিল, এই কারণেই সে আমার বোনের নামে অকথ্য রটনা রটাচ্ছিল। কিন্তু মারা আর একেবারে মেরে ফেলা দুটোই আলাদা, তাই না? রাশাদের কাটকাট উত্তরে বড় সাহেবের দাম্ভিকতায় আঁচ লাগলো ভীষণভাবে। সে ক্ষিপ্রস্বরে বলল, পুলিশের কাজে আপনি কিন্তু বাধা দিচ্ছেন। আমি চাইলে আপনাকে অ্যারেস্ট করতে পারি। আমি তো অনুরোধ করছি। এই কাদের, সরাও এটাকে। রাশাদ প্রতিবাদ করার আগে উগ্র কনস্টেবল তার কলার টেনে ধরলো পেছন থেকে। আরেকজন রীতিমতো ঘরের ভেতর থেকে ভীত সন্ত্রস্ত কাউসারকে ঘাড়ে ধরে বের করে আনলো। উঠানে টেনে আনতে আনতে বলল, স্যার, পালঙ্কের তলায় লুকায়ে আসিল। কাউসার রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল। আকুতিময় কণ্ঠে বলল, স্যার, আমি কিছু করি নাই, আমি ওরে মারি নাই। সেটা তো তুই থানায় চল, তারপরই বোঝা যাবে। ওসি সাহেব হুকুম দিলেন কাউসারকে গাড়িতে তোলার জন্য। তার কথা অক্ষরে অক্ষরে পালন করতেই উঠে পড়ে লাগলো কনস্টেবল। একেবারে টেনে হিচড়ে গাড়িতে ওঠানোর প্রচেষ্টা করলো কাউসারকে। হাতে পড়ালো লৌহ হ্যান্ডকাপ। আর আশাদের বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে আসলো। সে নড়তে চাইলে কনস্টেবল তাকেও দুঘা দিতে বাকি রাখলো না। উৎফুল্ল স্বরে বলল, তোলো। বিয়ে বাড়ির আমেজখানা মূর্ছিত হলো নিমিষেই। ভাইজানকে পুলিশে ধরেছে খবরটা অন্দরমহলেও গেল। সাথে সাথে নববধূ সব লাজ শরম ছেড়ে ছুটে উঠানে এলো। শামসু মিয়া তখন ছেলে নাতির জন্য আকুতি মিনতি করছে। কিশোরীর মাথায় সোনালি পাড়ের লাল ওড়নাটা খসে গেল। সে ছুটে গেল ওসির কাছে, কাপা স্বরে বলল, এই মেয়ে, সরো এখান থেকে। বলেই হাত ছাড়া দিল ওসি সাহেব। বলে হুমায়রা কদম খেই হারালো। ভারসাম্য না রাখতে পেরে উঠোনে ছিটকে পড়তে নিল। সাথে সাথে দুটো বলিষ্ঠ হাত তাকে আগলে ধরল। ভীত সন্ত্রস্ত হুমায়রা চোখ তুলে চাইতে শ্যাম কঠিন চোখের দর্শন পেল। কিন্তু এই কঠিন দৃষ্টি তার জন্য নয়। হুমায়রাকে সোজা করলো ফাইজান, কিন্তু তাকে কাজ ছাড়া করলো না সে। এর মাঝে ফরিদ এগিয়ে গিয়ে ফোন ধরল ওসির দিকে। ওসি প্রথমে অবাক হলো, ক্রোধিত স্বরে বলল, কি এটা? কথা বলুন। ভীষণ বিরক্তি নিয়ে ফোনটা কানে ধরল সে। হ্যালো বলার পরই মুখ ভাব পাল্টে গেল। কঠিন ওসি নমনীয় হয়ে গেল। গদগদ স্বরে বলল, স্যার চিন্তা করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। ছোট কেস তো, আমি মিটিয়ে নেব। সাথে সাথে কাউসার এবং রাশাদকে ছেড়ে দেওয়া হলো। ওসি সাহেব ফাইজানের সামনে এগিয়ে যেয়ে বলল, উনি আপনার কে হন স্যার? আমার শ্বশুর এবং আমার সম্বন্ধী হয়। এটা আপনার বিয়ে? জি। সরি স্যার, আমি জানতাম না। স্বাভাবিক, আমি তো থানায় থানায় বিয়ের নিমন্ত্রণ দিয়ে আসিনি। এখন তো জানেন। আশা করি এই ভুল আর হবে না। ওসি সাহেবের মুখে মেদুর জমল। ফাইজান তার ঠোঁটের হাসি বিস্তৃত করে বলল, আমি আর আপনি দুজনই জনগণের সেবক। সেবক যদি শোষক হয়ে যায় তাহলে শোষণের বিচার কে করবে? ওসি চুপ করে থাকে। ফাইজান তখন খুব শীতল স্বরে বলে, আপনি এখানে আপনার কাজে এসেছেন, কিন্তু যেহেতু আমার শ্বশুর আব্বা কিছুই করেননি, তাই ব্যাপারটা পোলাইটলিও হ্যান্ডেল করা যেত। যাগে, এসেছেন যখন খেয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর যাবেন। ফাইজান কাউসারকে নিজে শ্বশুর বলায় তার বুক চওড়া হয়ে গেল যেন। ভয় সন্ত্রাস যেন উবে গেল। যে কাউসার চোরের মতো লুকিয়ে থাকতো সে এখন বুক চিতিয়ে দাঁড়ালো জিজ্ঞাসাবাদের জন্য। শামসু মিয়াও বেশ উৎফুল্ল হলেন, কিন্তু রাশাদ রইল মৌন, কোনো কথা বলল না। ফাইজান সকলের সামনে হুমায়রার মাথার ওড়না ঠিক করে দিল। খুব মোলায়েম স্বরে বলল, ভেতরে চলুন হুমায়রা। পৌষের আকাশে মেঘ করেছে, ভারী কৃষ্ণ মেঘ। সেই সাথে ভার হয়ে আছে উঠানের প্রতিটা মানুষের হৃদয়। মিয়ে এসেছে অনুভূতিগুলো চোখে, অশ্রুরূপে জমেছে বিচ্ছেদের বিষাদ। হুমায়রা এখন আর এই বাড়ির একনিষ্ঠ সদস্য থাকবে না। তার গন্তব্য এক অজানা বাড়ি, যা এখনও সে দেখেওনি। কেমন হবে সেই যাত্রা, কেমন হবে এই দালান কোঠা, জানা নেই। আতিয়া খাতুন তার বুবুকে অনেকক্ষণ জড়িয়ে রাখলেন। হুমায়রা নিঃশব্দে কাঁদল। চোখখানা ফুলে গেল অশ্রু বিসর্জনে। ইলহা তাকে ছোট্ট একটা কোরআন শরীফ সুন্দর করে উপহার দিল। বলল, যখনই নিজেকে দুর্বল পাবে মনে রাখবে আল্লাহ আছেন।
সে তোমাকে সাহস দেবেন। হুমায়রা মুচকি হেসে বলল, তুমি আমাদের বাড়িতে থেকে যাও ইলহাপু। সে কি করে হয় পাগলি? আমি ক্ষণিকের মুসাফির, আমার গন্তব্য যে এখানে নয়। হুমায়রা আর কিছু বলল না। অশ্রুসিক্ত নয়নজোড়া নিজের ভাইজানকে খুঁজল, কিন্তু রাশাদ সেখানে থাকলো না। হয়তো কোথাও নিজের বেদনাগুলো গুছাচ্ছে। বোনের বিদায়ক্ষণ সহ্য করার মতো সাহসটি হয়তো নেই তার। ভাইজানকে কাঁদতে দেখার ইচ্ছা হলো না হুমায়রারও, তাই যাবার ক্ষণে দাদিকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।